দোস্ত, একটু ভেবে দেখো, একজন মহিলা ৮ মাসের গর্ভবতী, হাতে পুরনো বায়োডেটা, চোখে ঘুমের চেয়ে বেশি ভয়, বৃষ্টিতে ভিজতে ভিজতে চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কেউ তাকে রাখছে না। কেউ বলছে তোমার থেকে কাজ হবে না, কেউ বলছে বাড়ি যাও আর সন্তানকে দেখাশোনা করো। কিন্তু আজ তাকে একটা বড় কোম্পানির খবর মিলেছে। সে সাহস করে সেখানে পৌঁছেছে। রিসেপশন পার করে যেই মালিকের কেবিনের দরজা খুলেছে, তার শ্বাস থেমে গেছে। সামনে তার তালাকপ্রাপ্ত স্বামী। সে কি তাকে চাকরি দেবে, নাকি আবার জীবন থেকে বাইরে ফেলে দেবে? আসলে এই ঘটনার পেছনে রহস্যটা কি? এটা তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। এর শুরু হয় সকালের হালকা বৃষ্টি দিয়ে। গলির ভাঙা রাস্তায় জল জমে গিয়েছিল। ঠান্ডা হাওয়ার ঝাপটা পুরনো বাড়ির জীর্ণ জানালাগুলোকে নড়িয়ে দিচ্ছিল। সেই ছোট্ট ঘরে একটা পুরনো পাখা ঘিষ্টে ঘিষ্টে ঘুরছিল, আর নিচের কোণে কাঠের আলমারির ওপর রাখা চায়ের কেটলি থেকে ভাপ উঠছিল। ঘরের মাঝখানে একজন মহিলা ধীরে ধীরে ঝুঁকে নিজের চটি পড়ছিল। তার মুখে ক্লান্তির গভীর রেখা ছিল। পেটে হাত রাখা ছিল, যেটা এখন স্পষ্ট করে বলছিল যে তার কোলে জীবন বেড়ে উঠছে। সে ছিল সঙ্গীতা, মাত্র ২৮ বছর বয়স, কিন্তু গত কয়েক বছরের ভার তাকে সময়ের অনেক আগে পৌঁছে দিয়েছিল। জানালার বাইরে বৃষ্টির ফোঁটাগুলো এমনভাবে পড়ছিল যেন আকাশও কোনো যন্ত্রণায় কাঁদছে। সঙ্গীতা পুরনো দুপাট্টা মাথায় দিল, পার্সে কয়েকটা কয়েন দিয়ে বাইরে বেরোতে লাগল। দরজা বন্ধ করার সময় তার চোখ পড়ল দরজায় ঝোলানো একটা পুরনো ফটো ফ্রেমের ওপর। ফটোতে সে আর একজন পুরুষ দাঁড়িয়েছিল। দুজনেই হাসছিল। সে ছিল রাকেশ, তার প্রাক্তন স্বামী, যার সঙ্গে প্রেম করে সে বিয়ে করেছিল, আর যে তাকে জীবনের সবচেয়ে কঠিন মোড়ে ছেড়ে চলে গিয়েছিল। ৩ বছর আগে দিল্লির ভিড়ভাট্টা রাস্তায় একটা ছোট ক্যাফেতে তাদের প্রথম দেখা হয়েছিল। রাকেশ একটা মার্কেটিং কোম্পানিতে সিনিয়র ছিল, আর সঙ্গীতা সেই কোম্পানিতেই নতুন জয়েন করেছিল। কাজের সূত্রে কথা শুরু হয়, তারপর চা, কফি, সিনেমা, আর শেষে বিয়ে। বিয়ের পর প্রথম দিকে সবকিছু ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে লাগল। রাকেশের ব্যবসা ডুবতে লাগল। টাকার অভাব সম্পর্কের ভিত নড়িয়ে দিল। ছোট ছোট কথায় ঝগড়া হতে লাগল। আর একদিন রাগের মাথায় রাকেশ বলে ফেলল, তুমি আমার ভাগ্যের সবচেয়ে বড় ভুল। সেই রাতে কিছু না বলে সঙ্গীতা তার ছোট ব্যাগ নিয়ে মায়ের বাড়ি চলে গেল। কিন্তু মায়ের বাড়িও আর তার ছিল না। মা বাবা আগেই চলে গিয়েছিলেন, আর ভাই ভাবিও। তার উপস্থিতি তাদের কাছে বোঝা লাগতে লাগল। কয়েক সপ্তাহ পর কোর্টে তালাক হয়ে গেল। রাকেশের মুখে কোনো ভাব ছিল না, আর সঙ্গীতাও চোখের জল না ফেলে কাগজে সই করে দিল। এখন ৮ মাসের গর্ভবতী সঙ্গীতা একা ছিল। কোনো সাহায্য নেই, শুধু একটা পুরনো ঘর, কয়েকটা বাসন, আর তার পেটে বেড়ে ওঠা সন্তান। মা হওয়ার সুখও তার কাছে যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছিল। সেই দিন বৃষ্টিতে বেরোবার সময় তার মনে শুধু একটাই কথা ছিল, আমার চাকরি চাই, যাই হোক না কেন। প্রথম ঠিকানা পাশের একটা বেকারি। সে ভেতরে গেল, ম্যানেজারের সঙ্গে দেখা করল, কিন্তু ম্যানেজার পেটের দিকে তাকিয়ে হেসে বলল, ম্যাডাম, এখানে কেক তুলতে হয়, আপনার থেকে হবে না। দ্বিতীয় ঠিকানা সেলাইয়ের ছোট কারখানা। সেখানে মালিক বলল, বেটা, সন্তান হলে ছুটি লাগবে, আমাদের এমন লোক চাই না। তৃতীয় ঠিকানায় গেল, একটা কিরানা দোকানে দোকানদার তাকে না দেখেই মানা করে দিল, তোমার বাড়িতে বিশ্রাম করা উচিত, কাজ না। সব জায়গা থেকে না শুনে তার পা আরও ভারী হয়ে যাচ্ছিল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তার ভেতরের ঝড় বাড়ছিল। বাসস্ট্যান্ডে ক্লান্ত সঙ্গীতা বসে পড়ল। হাত দিয়ে পেটকে আদর করতে করতে ধীরে ধীরে বলল, বেটা, মাম্মি হার মানবে না, আমরা দুজনে জিতব। এমন সময় তার পাশে বসা একজন বয়স্ক মহিলা জিজ্ঞেস করল, বেটি, এত বৃষ্টিতে কোথায় যাচ্ছ? সঙ্গীতা হেসে বলল, কাজ খুঁজছি আম্মা। আম্মা মাথা নেড়ে বলল, কাজ মিলবে, শুধু হিম্মত ছাড়ো না। হঠাৎ আম্মা তাকে একটা ঠিকানার কাগজ দিল। এখানে একটা বড় কোম্পানি আছে, মালিক কড়া, কিন্তু যদি দিল ছুঁয়ে যায় তো কাজ দিয়ে দেয়। সঙ্গীতা কাগজটা পকেটে রাখল, আর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন অফিসের গেটের সামনে সে দাঁড়িয়েছিল। বুক ধড়ফড় করছিল, চোখে ভয়ও ছিল, আশাও ছিল। রিসেপশনে গিয়ে বলল, আমি চাকরির জন্য এসেছি, প্লিজ মালিকের সঙ্গে দেখা করতে দিন। রিসেপশনিস্ট সন্দেহের চোখে তাকিয়ে বলল, ম্যাডাম, আমাদের বস খুব কড়া, রাখবেন কিনা জানি না। কিন্তু কয়েক মিনিট পর তাকে ভেতরে ডাকা হলো। কেবিনের দরজা খুলতেই যেন সময় থেমে গেল। সঙ্গীতার হাতে ধরা বায়োডেটা কাঁপতে লাগল, আর তার ভেতরে যেন কেউ পুরনো ক্ষতের ওপর নুন ছড়িয়ে দিল। সামনে বড় টেবিলের পেছনে বসেছিল রাকেশ, সেই পুরুষ যে একসময় তার দুনিয়া ছিল, আর যে তার দুনিয়া ভেঙে উজাড় করে দিয়েছিল।
রাকেশ চশমা খুলে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল আর ভ্রু কুঁচকে বলল, তুমি? তার গলায় অবাক হওয়া কম ছিল, ঠান্ডা ভাব বেশি ছিল। সঙ্গীতা গভীর শ্বাস নিয়ে চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, আমি চাকরির জন্য এসেছি। রাকেশ চেয়ারে পিছিয়ে হেলান দিয়ে একটা ধীর হাসি ছাড়ল। তুমি? এই অবস্থায় চাকরি? তার চোখ সোজা সঙ্গীতার পেটের দিকে ছিল। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, কিন্তু সঙ্গীতার ভেতরে ঝড় উঠছিল। তার মনে পড়ছিল কিভাবে ৩ বছর আগে রাকেশ রাগে বলেছিল, তুমি আমার জন্য শুধু বোঝা। আজ সেই কথা যেন হাওয়ায় ভাসছিল। হ্যাঁ, এই অবস্থায়, সঙ্গীতা বলল, কারণ আমার পেটের সন্তান মহতাজ হবে না, আর আমিও না। রাকেশ ফাইলটা তুলে বায়োডেটার ওপর চোখ বোলালো আর বলল, আমাদের কোম্পানিতে কড়া নিয়ম আছে, এখানে কাজ করতে হলে পুরোপুরি ফিট হতে হয়। সঙ্গীতা সোজা প্রশ্ন করল, ইজ্জত দিতে? রাকেশ চোখ ফিরিয়ে নিল। কিছুক্ষণ পর ঠান্ডা গলায় বলল, দেখো, আমি তোমাকে এখানে শুধু এই জন্য রাখতে পারি না যে তুমি আমার বলতে যাচ্ছিল। সঙ্গীতা মাঝপথে থামিয়ে দিল, বলো না যে তুমি আমার স্ত্রী ছিলে। আমি এখানে স্ত্রী হয়ে আসিনি, একজন মানুষ হয়ে এসেছি, শুধু কাজ চাই। রাকেশের মুখে কড়াকড়ি ছিল, কিন্তু মনে কোথাও একটা হালকা খোঁচা অনুভব করছিল। তার মনে পড়ছিল সঙ্গীতার হাসিতে সে একসময় পাগল হয়ে যেত, আর আজ সেই হাসি পুরোপুরি হারিয়ে গেছে। সে চেয়ার থেকে উঠে জানালার কাছে গেল আর কিছুক্ষণ বাইরের বৃষ্টি দেখতে লাগল। তারপর ধীরে বলল, 1 সপ্তাহ। আমি তোমাকে 1 সপ্তাহের ট্রায়াল দেব, কাজ সামলাতে পারলে থাকতে পারবে। সঙ্গীতা হালকা হাসল, কিন্তু তার চোখে চ্যালেঞ্জ ছিল। আমি শুধু 1 সপ্তাহ নয়, পুরো জীবন সামলাতে পারি। এই কাজটা কি? অফিস থেকে বেরোবার সময় সঙ্গীতার পা ভারী ছিল, কিন্তু মনে একটা আগুন জ্বলে উঠেছিল। এই কাজ এখন শুধু রোজগারের মাধ্যম ছিল না, এটা তার ইজ্জতের লড়াই হয়ে দাঁড়িয়েছিল। সে জানত রাকেশ তাকে পরখ করবে, কিন্তু তার জানা ছিল না যে আগামী দিনগুলোতে এই অফিস শুধু কাজের জায়গা নয়, পুরনো সম্পর্ক আর নতুন পরীক্ষার ময়দান হয়ে উঠবে। সকাল 9টায় সঙ্গীতা পুরনো দুপাট্টা ঠিক করে গভীর শ্বাস নিয়ে কোম্পানির দরজা খুলল। পেটের ভার আর মনের ভয় দুটোই তার সঙ্গে ছিল, কিন্তু মুখে মজবুতির একটা আবরণ চড়ানো ছিল। রিসেপশনে সেই মেয়েটাই ছিল যে গতকাল সন্দেহের চোখে দেখেছিল। সে হেসে বলল, ম্যাডাম, এইচআরের সঙ্গে দেখা করে নিন, আপনার কাজের বর্ণনা দিয়ে দেবে। অফিসের মেঝে চকচক করছিল, দেয়ালে মোটিভেশনাল কোট লাগানো ছিল, আর কম্পিউটারের ক্লিক ক্লিকের মাঝে একটা অদ্ভুত আনুষ্ঠানিকতা ভাসছিল। কিন্তু সঙ্গীতা বুঝতে পারছিল যে যেন প্রত্যেকটা নজর তার পেটে আটকে যাচ্ছে। কিছু কর্মচারী ফিসফিস করে বলছিল, আরে এ তো প্রেগনেন্ট, এ কিভাবে কাজ করবে? জানি না বস এটাকে কেন রেখেছে। এইচআর ম্যানেজার শ্রীবাস্তব স্যার ঠান্ডা গলায় বলল, ম্যাডাম, আপনাকে ফাইল করতে হবে আর মিটিংয়ের জন্য ডেটা তৈরি করতে হবে। টেবিলে মোটা মোটা ফাইলের স্তূপ ছিল। চেয়ারে বসতেই পিঠে ব্যথা উঠল, কিন্তু সঙ্গীতা বিনা অভিযোগে কাজ শুরু করে দিল। দুপুরে ওয়াটার কুলারে পানি খেতে গেলে পাশে দাঁড়ানো একজন জুনিয়র স্টাফ তির্যক কথা বলল, দিদি, বাড়িতে বিশ্রাম করার সময় পেলে না? সঙ্গীতা হেসে বলল, বিশ্রাম তো জীবনে পরেও হতে পারে, ইজ্জত কামানোর সময় এখন। সে চুপ হয়ে গেল, কিন্তু তার মুখে অবাক ভাব ছিল। সন্ধ্যায় রাকেশ তার কেবিন থেকে বেরিয়ে সঙ্গীতার টেবিলের কাছে এসে দাঁড়ালো। দেখল সব ফাইল গোছানো, ডেটা তৈরি। মনে হচ্ছে তুমি মেহনত করেছ। রাকেশ অনিচ্ছাকৃতভাবে একটু নরম গলায় বলল, মেহনত তো পড়তেই হবে, বাচ্চা আমাকে দেখে বলবে যে তার মা হার মানার লোক নয়। সঙ্গীতা সোজা জবাব দিল। রাকেশ কিছুক্ষণ চুপ রইল, কিছু না বলে চলে গেল। দিনের শেষে মিটিংয়ে যখন রাকেশ ডেটা প্রেজেন্ট করল, তখন ক্লায়েন্ট বলল, ইমপ্রেসিভ ওয়ার্ক, এটা কে তৈরি করেছে? রাকেশ এক মুহূর্ত ভেবে হালকা গলায় বলল, সঙ্গীতা। ঘরে হালকা তালি বাজল। সঙ্গীতার চোখ ভরে এলো, কিন্তু এটা ছিল শুধু প্রথম দিন আর প্রথম ছোট জয়। কিন্তু তার জানা ছিল না যে পরের দিন রাকেশ তাকে এমন কাজ দেবে যেটা তার জন্য সবচেয়ে কঠিন হবে। একটা আউটডোর প্রজেক্ট, যেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আর বৃষ্টি রোদ দুটোই সহ্য করতে হবে। হয়তো এটা তার হৌসলা ভাঙার শেষ চেষ্টা হবে। ম্যাডাম, আজ আপনাকে সাইট ভিজিট করতে যেতে হবে। সঙ্গীতা চমকে উঠে জিজ্ঞেস করল, সাইট ভিজিট? হ্যাঁ, বসের অর্ডার। আপনাকে ক্লায়েন্টের প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে কাউন্টার অ্যাকশন দেখতে হবে, পুরো দিন দাঁড়িয়ে থাকতে হবে, অনেক দৌড়োদৌড়ি করতে হবে। এইচআরের ঠোঁটে হালকা হাসি ছিল, যেন সে আগে থেকেই জানত এটা তার জন্য কঠিন হবে। সঙ্গীতা বুঝে গেল এটা রাকেশের পরীক্ষা। সে কিছু না বলে শুধু মাথা নেড়ে দিল, ঠিক আছে। সাইট ভিজিটের দিন ইভেন্ট শহরের সবচেয়ে বড় আউটডোর হলে ছিল। চারদিকে বড় বড় ফ্লেক্স, লাইটিংয়ের তার আর ডজনখানেক ওয়ার্কার দৌড়োদৌড়িতে ব্যস্ত ছিল। তীব্র রোদ মাথায় বিঁধছিল, আর পেটের ভার তার পা ভারী করে দিচ্ছিল। ইভেন্ট ম্যানেজার এসেই ফাইল ধরিয়ে দিল।
ম্যাডাম, এটা চেকলিস্ট। প্রত্যেক স্টলের সেটআপ দেখতে হবে, সময় মতো সব রেডি হতে হবে। সঙ্গীতা পানির বোতল বের করে এক ঢোক খেলো আর কাজে লেগে গেল। প্রত্যেক স্টলে গিয়ে ওয়ার্কারদের সঙ্গে কথা বলছিল, জিনিস চেক করছিল, সময় নোট করছিল। পেটে ব্যথা উঠছিল, পিঠে ব্যথা উঠছিল, কিন্তু সে থামতে রাজি ছিল না। দুপুর 2টায় সূর্য মাথার ওপর ছিল, ঘাম তার কপাল থেকে টপ টপ করে পড়ছিল। একজন ওয়ার্কার বলল, ম্যাডাম, আপনি বসে পড়ুন, আপনার অবস্থায় এত কাজ ঠিক না। সঙ্গীতা হেসে বলল, যদি আমি বসে পড়ি তাহলে আমার বাচ্চাকে কে বলবে যে তার মা হার মেনে নিয়েছে? সন্ধে 5টায় ইভেন্টের সময় কাছে এসে গিয়েছিল। ক্লায়েন্ট এসে পড়ল, চারদিকে ভিড়, সব স্টল, লাইটিং আর সাউন্ড পারফেক্ট ছিল। তখন রাকেশও সেখানে পৌঁছালো। তার চোখ প্রথমে সঙ্গীতার ওপর পড়ল, যে ঘামে ভিজে গিয়েছিল কিন্তু পুরো উৎসাহে কাজ শেষ করছিল। রাকেশ দেখল সে ক্লান্ত ছিল, কিন্তু তার চোখে সেই জিদ ছিল যেটা সে 3 বছর আগে চিনত। ক্লায়েন্ট এগিয়ে এসে বলল, মাস্ট কাজ রাকেশ, ইভেন্ট পারফেক্ট, এটা কে ম্যানেজ করেছে? রাকেশ কিছুক্ষণ সঙ্গীতার দিকে তাকিয়ে থেকে ভিড়ের সামনে বলল, এটা আমাদের টিমের নতুন মেম্বার সঙ্গীতা। তালি বাজল, কিন্তু এবার রাকেশের চোখে একটা আলাদা চমক ছিল, হয়তো সম্মানের, হয়তো গর্বের, নয়তো কোনো পুরনো অনুভূতির। রাতে যখন অফিসে সবাই চলে গিয়েছিল, সঙ্গীতা ফাইল গোছাচ্ছিল, তখন রাকেশ এলো। আজ তুমি ভালো কাজ করেছ। সঙ্গীতা না তাকিয়ে বলল, কাজ তো করতেই হতো, এই চাকরি আমার দরকার থেকে পেয়েছি, এহসান থেকে নয়। রাকেশ কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে বলল, সঙ্গীতা, তোমাকে বাড়ি ছুড়ে দিই? সঙ্গীতা তার দিকে তাকালো। আমি বাড়ি নিজেই যেতে পারি রাকেশ, আমি এখন কারো উপর বোঝা নই। তার গলায় ঠান্ডা ভাব ছিল, কিন্তু ভেতরে কোথাও একটা হালকা যন্ত্রণা ছিল। রাকেশ কিছু বলতে চেয়েছিল, কিন্তু কথা গলায় আটকে গেল। অফিসে একটা বড় মিটিং ছিল, কোম্পানির কোটি কোটি টাকার কন্ট্রাক্ট দরকার ছিল, কিন্তু ক্লায়েন্ট খুব কঠিন মানুষ ছিল। রাকেশ টিমকে দেখল, এই প্রেজেন্টেশন কে দেবে? সবাই পিছিয়ে গেল। তখন সঙ্গীতা বলল, আমি দেব। রাকেশ চমকে উঠল, তুমি? হ্যাঁ, আমাকে একটা সুযোগ চাই। রাকেশের মনে প্রশ্ন ছিল, এ কি সেই সঙ্গীতা যাকে সে 3 বছর আগে দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল? মিটিংয়ের দিন সকাল 10টায় বোর্ডরুমে লম্বা টেবিল, দুপাশে কোম্পানির সিনিয়র লোকেরা বসেছিল। সামনে বসেছিল ক্লায়েন্ট মিস্টার আগারওয়াল, যিনি ডিলের জন্য বিখ্যাত ছিলেন এবং কড়াও ছিলেন। রাকেশের মনে হালকা ঘাবড়ানি ছিল, কিন্তু মুখ ঠান্ডা রেখেছিল। সঙ্গীতা ল্যাপটপ খুলল, গভীর শ্বাস নিল আর স্লাইড শুরু করল। স্যার, এটা শুধু একটা প্রোডাক্ট নয়, একটা দায়িত্ব। তার গলায় নম্রতাও ছিল আর ভরসাও ছিল। সে শুধু সংখ্যা আর গ্রাফ দেখাচ্ছিল না, প্রত্যেক কথাকে একটা গল্পের মতো জুড়ে দিচ্ছিল। কিভাবে এই প্রজেক্ট সমাজে পরিবর্তন আনতে পারে, কিভাবে এটা শুধু মুনাফা নয়, ভরসাও শেখায়। ক্লায়েন্টের মুখে প্রথমে কড়াকড়ি ছিল, তারপর ধীরে ধীরে সে সামনে ঝুঁকে শুনতে লাগল। টিমের লোকেরাও চুপচাপ দেখছিল। এই সেই মহিলা যাকে গতকাল পর্যন্ত সন্দেহের চোখে দেখা হতো। প্রেজেন্টেশন শেষ হবার পর মিস্টার আগারওয়াল পানি খেয়ে বলল, মিস সঙ্গীতা, আপনি আমাকে শুধু আইডিয়া নয়, একটা ভিশন বেছিয়েছেন। ডিল পাক্কা। ঘরে তালি বেজে উঠল। রাকেশের মুখে একটা দুর্লভ হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ সঙ্গীতা। সঙ্গীতা মাথা নেড়ে বলল, এটা কোম্পানির জয়, আমার নয়। কিন্তু ভেতরে কোথাও তার মন বলছিল, দেখো রাকেশ, আমি বোঝা নই, শক্তি। একই সময় আরেকটা ঝড়। অফিস থেকে বেরোবার সময় হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হয়ে গেল। রাকেশ গাড়ি থামালো। উঠে বসো, ছেড়ে দিচ্ছি। সঙ্গীতা মানা করল, কিন্তু তীব্র বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা কঠিন ছিল, তাই উঠে বসল। গাড়িতে নিস্তব্ধতা ছিল। রাকেশ হঠাৎ বলল, সঙ্গীতা, হয়তো সেই সময় আমি খুব দুর্বল ছিলাম, তোমার উপর রাগ উগড়ে দিয়েছি, যেখানে দোষ আমার। অনাদি থেকে সব বদলায় না। রাকেশ জীবনের প্রত্যেক ক্ষত সেলাই দিয়ে নয়, সময় দিয়ে ভরে। রাকেশ কিছু না বলে, কিন্তু তার হাত স্টিয়ারিংয়ে আরও জোরে চেপে ধরল। 2 সপ্তাহ পর জীবনের সবচেয়ে বড় মোড় এলো। সকালে অফিসে মিটিং চলছিল, তখন রিসেপশনিস্ট দৌড়ে এসে বলল, স্যার, ম্যামকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। রাকেশের হাত থেকে পেন পড়ে গেল। কি হয়েছে? লেবার পেন হঠাৎ শুরু হয়েছে। রাকেশ এক মুহূর্ত না নষ্ট করে গাড়ির চাবি তুলে হসপিটালে ছুটল। সেখানে ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে বেচাই নিয়ে এদিক ওদিক হাঁটছিল। তার মাথায় শুধু একটা কথা ঘুরছিল, যদি আজ কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কয়েক ঘন্টা পর নার্স বাইরে এসে বলল, কংগ্র্যাচুলেশন স্যার, ছেলে হয়েছে। রাকেশের চোখ ভরে এলো। সে ঘরে ঢুকে দেখল সঙ্গীতা ক্লান্ত ছিল, কিন্তু তার কোলে ছোট্ট একটা বাচ্চা ছিল, যার আঙুল তার আঙুল ধরে রেখেছিল। সঙ্গীতা হালকা গলায় বলল, মিলিয়ে নিন আমার ছেলের সঙ্গে। রাকেশের ঠোঁট কাঁপতে লাগল।
আমি? সঙ্গীতা কিছু না বলে বাচ্চাটাকে তার দিকে এগিয়ে দিল। রাকেশ বাচ্চাটাকে কোলে নিয়ে তার ছোট্ট মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি তোমাকে কখনো একা ছাড়ব না, না তোমাকে না তোমার মাকে। কয়েক সপ্তাহ পর অফিসে সবাইকে চমকে দেওয়া খবর এলো, রাকেশ সঙ্গীতাকে কোম্পানির ক্রিয়েটিভ হেড বানিয়ে দিয়েছে। লোকেরা ভাবল এটা শুধু পুরনো সম্পর্কের জন্যে, কিন্তু সত্যি কথা ছিল রাকেশকে অবশেষে বোঝা গিয়েছিল যে মহিলাকে সে একসময় বোঝা ভেবেছিল সেই তার কোম্পানির আর জীবনের সবচেয়ে বড় শক্তি। সঙ্গীতা শুধু চাকরি করছিল না, সে তার ছেলের জন্যে, তার ইজ্জতের জন্যে, তার স্বপ্নের জন্যে লড়াই করছিল। রাকেশের মনে কোথাও এই ইচ্ছাও ফিরে এসেছিল, হয়তো একদিন সে আবার তার ভরসা জিততে পারবে। হলে শত শত লোক বসেছিল, স্টেজে বড় বড় বিজনেস লিডারদের সঙ্গে সঙ্গীতাও বসেছিল। এখন সে ক্রিয়েটিভ হেড, আত্মবিশ্বাসী, প্রফেশনাল আর সবার থেকে আলাদা দেখাচ্ছিল। রাকেশের চোখ বারবার তার ওপর যাচ্ছিল, কিন্তু সঙ্গীতা প্রত্যেকবার চোখ ফিরিয়ে নিচ্ছিল। ক্লায়েন্টের সামনে দুজনে মিলে প্রেজেন্টেশন দিচ্ছিল, কিন্তু মিটিংয়ের পর সঙ্গীতা তার সঙ্গে বেশি কথা বলতো না। রাতে অফিসের টেরেসে ইভেন্টের পর রাকেশ তাকে থামালো। সঙ্গীতা, কি আমরা একটু কথা বলতে পারি? সে ঘুরে দাঁড়ালো, চোখে ঠান্ডা ভাব। অফিসের কথা অফিসে হয়, পার্সোনাল কথা মানে রাখে না। রাকেশ গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছি, কিন্তু আমি চাই তুমি আমাকে একটা সুযোগ দাও। সঙ্গীতা হেসে বলল, সুযোগ? রাকেশ, সুযোগ তো তুমি তখনই হারিয়েছিলে যখন আমি তোমাকে সবচেয়ে বেশি চেয়েছিলাম। সে ঘুরে চলে গেল, তার শ্বাস থেমে গেল। পরের দিন অফিসে নতুন সংকট। কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট হঠাৎ কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে। বোর্ড মিটিংয়ে সবাই রাকেশকে ঘিরে ধরল। যদি এই ডিল না ফিরে আসে তাহলে কোম্পানির কোটি কোটি টাকার লোকসান হবে। রাকেশ জানত এই মুশকিল থেকে বেরোতে শুধু একজনই পারে, সঙ্গীতা। কিন্তু সে কি তার সাহায্য করবে? সঙ্গীতার বাড়িতে রাকেশ নিজে গেল। দরজার সঙ্গীতার মা খুললেন, হাতে তার ছোট ছেলে ছিল। রাকেশ বাচ্চাটাকে দেখল, তার চোখ পিগল হয়ে গেল। কেমন আছে তোমার ছেলে? মা হালকা হেসে বললেন, তুমি ভেতরে আসতে পারো। সঙ্গীতা ড্রয়িং রুমে বসে ফাইলে কাজ করছিল। রাকেশ বলল, আমার তোমার সাহায্য চাই। সে বলল, আর যদি আমি না বলি? তাহলে আমি মেনে নেব যে আমি শুধু তোমার বস, কখনো আর কিছু ছিলই না। কিছুক্ষণের নীরবতার পর সঙ্গীতা ফাইলটা তুলে নিল। আমি এই কাজ কোম্পানির জন্য করছি, তোমার জন্য নয়। দুজনে মিলে ডিল ফিরিয়ে আনল। ক্লায়েন্ট মিটিংয়ে সঙ্গীতা তার পার্সোনাল গল্প শোনালো, কিভাবে সে কঠিন সময়ে দাঁড়িয়ে প্রত্যেক চ্যালেঞ্জ পার করেছে আর কেন এই প্রজেক্ট ক্যান্সেল করা ঠিক হবে না। ক্লায়েন্ট কন্ট্রাক্ট আবার সাইন করে দিল। মিটিং শেষ হতেই রাকেশ সবার সামনে দাঁড়িয়ে গেল। এই জয় আমার নয়, সঙ্গীতার, আর আমি এতে গর্ব করি। সে আমার টিমের অংশ। তালি বাজল, কিন্তু সঙ্গীতার মুখ শক্ত ছিল। কয়েক সপ্তাহ পর কোম্পানির অ্যানিভার্সারি পার্টি ছিল। হলের মিডিয়া, ক্লায়েন্ট আর শত শত মেহমান উপস্থিত ছিল। রাকেশ স্টেজে এলো, আজ আমি শুধু একটা প্রফেশনাল অর্জন নয়, আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটাও বলতে চাই। লোকেরা চমকে উঠল। রাকেশ মাইক ধরল। আমি 3 বছর আগে একজন মহিলাকে ছেড়ে দিয়েছিলাম, যে তখন আমার স্ত্রী ছিল। সে গর্ভবতী ছিল আর আমি তার শক্তিকে দুর্বলতা ভেবেছিলাম, কিন্তু আজ সেই মহিলা আমার কোম্পানির প্রাণ আর আমার ছেলের মা। সব চোখ সঙ্গীতার উপর স্থির হয়ে গেল। রাকেশ আরও বলল, সঙ্গীতা, আমি তোমার কাছে মাফ চাই না। আমি শুধু এটা বলছি যে যদি তুমি চাও তাহলে আমি তোমার সঙ্গে আবার শুরু করতে চাই। পুরো হল তালিতে গমগম করে উঠল, কিন্তু সঙ্গীতার চোখে জল ছিল। সে স্টেজে উঠল, রাকেশের কাছে দাঁড়িয়ে শুধু এটুকু বলল, শুরু করার জন্য মাফি যথেষ্ট নয়, ভরসা চাই, যেটা ভাঙতে এক মুহূর্ত লাগে আর তৈরি করতে জীবন লাগে। এতটুকু বলে সে নিচে নেমে গেল আর রাকেশের হাত মাইকে আটকে রইল। কয়েক মাস পর কনফারেন্স মিটিংয়ে কোম্পানি একটা নতুন ইন্টারন্যাশনাল প্রজেক্টের জন্য পিচ করতে যাচ্ছিল। প্রজেক্টের লিডার ছিল বিক্রম আরোরা। লন্ডন থেকে এসেছিল, স্মার্ট, কনফিডেন্ট আর খুব শালীন। প্রথম মিটিংয়ে সে সঙ্গীতার প্রেজেন্টেশন দেখে বলল, মিস সঙ্গীতা, আপনার চিন্তা অসাধারণ, আপনি এই প্রজেক্টের মুখ হতে পারেন। রাকেশের এটা খচ করে গেল, কিন্তু সে কিছু বলল না। বিক্রম আর সঙ্গীতা এখন রোজ কাজের অজুহাতে কথা বলতে লাগল। সে কখনো তার মেহনতের প্রশংসা করত, কখনো ছেলের জন্য গিফট নিয়ে আসত। একদিন অফিস ক্যাফেতে বিক্রম হেসে বলল, আপনি খুব স্ট্রং সঙ্গীতা, আমি এমন লোক খুব কম দেখেছি যারা ভেঙেও এতটা দাঁড়াতে পারে। সঙ্গীতা হালকা হেসে বলল, হয়তো জীবন শিখিয়ে দিয়েছে যে নিজে না দাঁড়ালে কেউ দাঁড় করাবে না। এটা শুনে বিক্রমের চোখে একটা আলাদা চমক এলো। রাকেশ দূর থেকে সব দেখছিল আর তার হাতের কফির পাপ ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছিল। রাকেশ আর বিক্রমের প্রথম টক্কর পার্কিংয়ে। বিক্রম রাকেশকে বলল, আপনার কোম্পানি লাজবাব আর আপনার টিমও, বিশেষ করে সঙ্গীতা। রাকেশ তির্যক কথা বলল, তাকে শুধু আমার টিম মেম্বার নয়, তার থেকে অনেক বেশি। বিক্রম বিনা দ্বিধায় বলল, হয়তো ছিল, কিন্তু এখন সে নিজের জন্য বাঁচছে, আর আমার মনে হয় তার সঙ্গে এমন কাউকে থাকা উচিত যে তাকে দমিয়ে না রাখে। রাকেশের মুঠো বন্ধ হয়ে গেল।
এটা আর শুধু প্রফেশনাল কম্পিটিশন রইল না, এটা পার্সোনাল যুদ্ধ হয়ে গেল। সঙ্গীতার ছেলের প্রথম জন্মদিন ছিল, বাড়ি সাজানো হয়েছিল, মেহমান এসেছিল আর বাচ্চার হাসিতে মেজাজ ভরে গিয়েছিল। বিক্রমও এসেছিল, হাতে বড় গিফট আর কেক নিয়ে। ছেলে খুশি হয়ে তার কোলে চলে গেল। রাকেশের এই দৃশ্য ভেতর পর্যন্ত খচ করে গেল। সে এগিয়ে এলো। এটা আমার ছেলের বার্থডে, আর আমি চাই তার মুহূর্ত আমার সঙ্গে হোক। সঙ্গীতা ঠান্ডা গলায় বলল, রাকেশ, এটা আমার ছেলের বার্থডে, আর আমি চাই এখানে খুশি থাকুক, ঝগড়া রয়। পার্টি শেষ হওয়ার পর রাকেশ বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। সে ধীরে বলল, সঙ্গীতা, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু হয়তো আমি আগেই হেরে গেছি। সঙ্গীতা জবাব দিল, রাকেশ, এটা কোনো রহস্য নয়, এটা আমার জীবন, আর আমি এখন তাড়াহুড়ো করে নিষ্টি সিদ্ধান্ত নেব না। আমি এমন মানুষ চাই যে শুধু ভালো সময় নয়, খারাপ সময়ও সঙ্গে থাকে। রাকেশ জানত এটা তার শেষ সুযোগ হতে পারে। যদি সে এখন তার ভুল সংশোধন করে ভরসা জিততে না পারে, তাহলে সঙ্গীতার মন হয়তো চিরকালের জন্য বিক্রমের কাছে চলে যাবে। কয়েক সপ্তাহ পর একটা ঝোড়ো রাত, বৃষ্টি জোরে পড়ছিল। সঙ্গীতার ছেলে তীব্র জ্বরে কাঁপছিল। ফোন তুলে সে প্রথমে ডাক্তারকে কল করল, কিন্তু রাস্তা জলমগ্ন ছিল। বিক্রম লন্ডনের বিজনেস ট্রিপে ছিল, আর তার কলের জবাব মিলছিল না। সঙ্গীতা ঘাবড়ে রাকেশকে ফোন করল। রাকেশ, অর্জুনের 104 ডিগ্রি জ্বর, আর আমি কিছু বুঝতে পারছি না। আমি আসছি, রাকেশ 1 সেকেন্ড না নষ্ট করে বলল। 20 মিনিট পর রাকেশ ভিজতে ভিজতে এলো। ছেলেকে কোলে তুলে গাড়ি থেকে সোজা হাসপাতালে ছুটল। ডাক্তার বলল, যদি আর 1 ঘন্টা দেরি হতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেতে পারত। রাকেশের চোখে জল আর বৃষ্টির ফারাক মুছে গিয়েছিল। সে ছেলের মাথায় হাত রেখে বারবার বলতে লাগল, আমি এখানে আছি বেটা, সব সময় থাকব। পরের দিন হাসপাতালে সঙ্গীতা চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, রাকেশ, তুমি জানো গতকাল আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর সেই সময় শুধু একটা কথা বুঝতে পেরেছি। সম্পর্ক তখনই সত্যি হয় যখন কঠিন সময় না ডাকলেও সঙ্গে দাঁড়ায়। রাকেশ ধীরে বলল, এর মানে কি? সঙ্গীতা তার দিকে তাকালো। এর মানে আমি আর অতীত বারবার বাঁচতে চাই না। যদি আমাদের নতুন যাত্রা শুরু করতে হয় তাহলে ভরসা দিয়ে শুরু হবে, পুরনো ক্ষত দিয়ে নয়। কয়েক মাস পর একটা ছোট্ট বিয়ে, না কোনো বড় হল, না কোনো জাঁকজমক, শুধু পরিবার, কয়েকজন বন্ধু আর ছোট্ট ছেলে যে তার মাম্মি পাপার মাঝে হাসছিল। বিক্রমও এসেছিল। সে হেসে বলল, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ সঙ্গীতা, খুশি থেকো। জীবনের সম্পর্ক বানানো সহজ, নেভানো কঠিন। পেয়ারে শুধু ভালো সময় হাসা নয়, খারাপ সময়ও ধরে রাখা জরুরি। আর সবচেয়ে জরুরি, নিজেকে এতটা ভালোবাসো যে ভুলকে ভুল বলতে পারো আর সঠিকের সঙ্গ দিতে পারো। কারণ ইজ্জত আর ভরসা, এটাই যে কোনো সম্পর্কের আসল নিচ। দোস্ত, প্যার মানে শুধু দিল জেতা নয়, ভরসা জেতা। আর ভরসা তখনই তৈরি হয় যখন মানুষ সময় মতো সঙ্গে দাঁড়ায়, যত কঠিনই হোক না কেন পরিস্থিতি। আর যদি গল্পটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল যোগরাজ ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ খুশি থেকো, আপনজনদের সঙ্গে থেকো, আর সম্পর্কের দাম বোঝো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।